তো বন্ধুরা, আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে নারুতো হঠাৎ করে ওই ভূতের আর্মারের উপরে আক্রমণ করে দেয়, আর নারুতোর এই আক্রমণের কারণে ভূতের আর্মার ভেঙে টুকরা টুকরা হইয়া যায়। কিন্তু তারপরে নারুতো দেখতে পায় যে এই ভূতের আর্মারের ভিতরে তো কিছুই নাই। ভাই এটা দেখে তো নেজি আর টেনটেন একেবারে অবাক, আর নারুতো তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাই এখানে হইতাছে কি, ভাই এখানে হইতাছে কি। যাই হোক, এখন আমাদের তার পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে ওরা তিনজনে কারোর জন্য অপেক্ষা করতেছিল। আর নারুতো তো একেবারেই অবাক, মোসুকি আসলেই এখানে থাকে নাকি, কারণ সে এত বড় প্রভাবশালী লোক হওয়ার পরেও এইরকম পুরান বাড়িতে থাকে। তখন এই লোকটা বলে যে আসলে আমার মাস্টারের সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, কিন্তু তারপরেও নারুতো মানতে চায় না। কারণ ভাই আমিও মানতে চাই না, বাংলাদেশের রাজনীতিবিদ করে দেখো, তারা 1 বছর না যাইতেই আমেরিকা বাড়ি বানায় ফেলায়। নারুতো এটা মানতেই চায় না, এইরকম প্রভাবশালী হওয়ার পরেও সে গরিব সেজে থাকে কেন। আর ঠিক তখনই সেখানে মুসো চলে আসে। আসলে মুরব্বী নারুতোর কথা শুনে হাসতাছিল, আর সে এখানে আসার সাথে সাথেই লোকটা তাকে সম্মান দিতে শুরু করে দেয়। এটা দেখে তো নারুতো অবাক, কি তুমি কি বলতে চাইতাছো এইটা হইতাছে মুসো? আমি তো আপনাকে দেখে একেবারে অবাক হয়ে গেছি। আর তখন নেজি নারুতোর ঘাড় ধরে নারুতোকে ঝুঁকিয়ে দেয়। যাই হোক, তারপরে এরা ওই ভূত নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়, আর এখন সবার বিশ্বাস হয়ে গেছে যে এটা আসলেই একটা ভূত। নারুতো তখন এটার জন্য লজিক দিতে শুরু করে যে এটা যে কোনো জায়গায় যেতে পারে, উড়তে পারে, তারপরে ওই আর্মারের ভিতরে কেউ ছিল না, আর শুধু ভূতেরাই এটা করতে পারে। কিন্তু নেজি এখনো মানতে চায় না। নেজির মনে হয় যে এটার পিছনে আসলেই অন্য কোনো কারণ আছে। স্যার আমি আপনাকে প্রমিস করতেছি আমি এটাকে সমাধান করেই ছাড়বো। যাই হোক, তারপরের সিনে আমরা দেখতে পাই যে এরা চারজন একটা রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য আইছে। আর এখন ওরা খাওয়া দাওয়া করার সময় এটা আলোচনা করে যে আসলে এই ভূতের পিছনে কারণটা কি থাকতে পারে। নেজির মতে এটার পিছনে জেলাসি রয়েছে, হয়তো এটার পিছনে এমন কেউ আছে যে নতুন রাজাকে মেনে নিতে চায় না। আর তখন নারুতো লোকটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এটার পিছনে কে থাকতে পারে। আর তখন লোকটা বলে যে আমার কোমের উপরেই সবচেয়ে বেশি সন্দেহ। কিন্তু ভাই গতকাল রাতেই তো কোমের বাড়িতে ওই ভূতটা গিয়েছিল। নেজি বলে যে হতে পারে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর এটা শোনার পরেই নারুতো এক্সাইটেড হয়ে যায়, চলো এখনই গিয়ে আমরা কোমেকে ধরবো। আর এই গাদা আমরা কোনো প্রমাণ ছাড়া কিছুই করতে পারতাম না, কারণ সে হইতাছে অনেক বড় একটা অফিসার। ভাই তোরা কি করস, আমার মজাটা একেবারে নষ্ট কইরা দিলি। তখন নেজি বলে যে এখন বর্তমানে যে রাজা রয়েছে আমি তার সাথে দেখা করতে চাই, কিন্তু ওদের যে রাজা রয়েছে সে তো কারোর সাথেই দেখা করতে চায় না। কিন্তু তারপরেও নারুতোর বারবার বলাতে সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করে দেখতে পারি। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে ওরা চারজনে গাছের মাঝখানে বৈশা রইছে। নারুতো বলে যে এই গাছের মাঝখানে বৈশা থেকে আমরা রাজার সাথে কেমনে দেখা করবো। আর তখন আমরা তার কাছ থেকে জানতে পারি যে সে এক সময় রাজার বন্ধু ছিল, আর তারা এখানে একসাথে অনেক খেলাধুলা কইরা সময় কাটাইছে। আর এই জন্যই হতে পারে যে রাজা এখনো এখানে আসে। আর যদি ওদের ভাগ্য বালা থাকে তাইলে তারা আজকে দেখা করতে পারবে। কি যদি ভাগ্য বালা থাকে তাহলে দেখা করতে পারমু। আর ঠিক তখনই নেজি ওদেরকে চুপ থাকতে বলে। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে একটা পালকি আইতাছিল, আর ওই পালকিটা নদীর পাড়ে আসার পরে থেমে যায়, যেটার ভিতরেই তাদের রাজা রয়েছে। আর রাজাকে দেখার পরে তো টেনটেন ক্রাশ খেয়ে যায়। আর তখন নেজি কিছু একটা ফিল করতে পারে, এই জন্য নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে। কিন্তু তারপরেও নেজি সেখানে কোনো সন্দেহজনক জিনিসকে দেখতে পায় না। নেজি চিন্তা করে যে আমি ডেফিনেটলি কিছু একটা জিনিস ফিল করতে পাইছি, কিন্তু কিছু দেখতে পারতাছি না। আর তখন আমরা পানির নিচে কিছু লোকেদেরকে দেখতে পাই, তারা পানির নিচে থেকেই রাজার উপরে আক্রমণ করে দেয়। আর তখন সময় মতো নেজিও রাজাকে বাঁচিয়ে ফেলে। পানির নিচে থেকে 3টা মুখোশ পরা লোক বের হয়ে আসে রাজার উপরে আক্রমণ করার জন্য। কিন্তু নেজি, টেনটেন এবং নারুতো তখন সামনে চলে আসে আর তাদের সাথে ফাইট করতে শুরু করে। ঠিক আছে তোরা কে তাড়াতাড়ি কো, আমার হাতে বেশি সময় নাই। কিন্তু এরা কিছু না কই আবার পানির মধ্যে লাফ দিয়ে দেয়। আর তখন নারুতো তাদের পিছনে যেতে শুরু করে, কিন্তু নেজি তাকে থামিয়ে দেয়। নারুতো তখন থেমে গিয়ে নেজিকে জিজ্ঞাসা করে ভাই আমি কি লেগে অপেক্ষা করতাম। কিন্তু ভাই তখনই পানির মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। ভাই যদি নেজি নারুতোকে না থামাইতো তাইলে নারুতোর 12টা বেজে যাইতো। নেজি নারুতোকে বলে যে ভাই তুই তো গেছিলি, তোর কেল্লা ফতে হয়ে যাইতো। যাই হোক, তারপরে শিশিমা ওদের তিনজনকে রাজার সাথে পরিচয় করায় যে এরা তিনজন হইতাছে নিনজা, আর এরা আইছে ওই ভূতের মিস্ট্রিকে সলভ করার জন্য। কিন্তু রাজা তো কোনো পাত্তাই দেয় না, উল্টা শিশিমার সাথে খারাপ ব্যবহার করে। আর এই কারণে নারুতো রাজার উপরে রেগে যায়। আরে শালা শিশিমা তোর জন্য এত কিছু করতাছে তোর জীবন বাঁচানোর লাইগা, আর তুই ওর সাথেই খারাপ ব্যবহার করস। আর তাছাড়া তোরা আমাদেরকে যে টাকা দিছ সেই মিশন করার লাগে ওই টাকা দিয়ে তো বাদামও খাইতে পারতাম না। তারপরে আমরা এখানে আইছি কারণ শিশিমা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে। কিন্তু ভাই রাজাই তো এখনো মানে না, সরাসরি বইলা দেয় যে আমাকে বিরক্ত করা বন্ধ কর, আর আমার শিশিমার কোনো সাহায্যের দরকার নাই। নারুতো বলে যে কি কইলি তুই? তখন সে বলে যে ওই বন্ধুত্বর এখন কোনো মানে নাই, কারণ আমি এখন রাজা হয়ে গেছি। মানে এখন সে অনেক উপরে চলে গেছে, যে কারণে নিচের মানুষের দিকে তাকাইতেই পারতো না। আর এইটা শোনার পরে তো নারুতো সরাসরি তার চেহারার 12টা বাজাইতে যায়। কিন্তু আমাদের নেজি এবং টেনটেন নারুতোকে থামিয়ে দেয়। দেখ আমারে সাইরা দে, আমার আর সহ্য হইতাছে
না, এইরকম মানুষ আমি দুই চোখে দেখতে পারি না। যাই হোক, তারপরে রাজা সেখান থেকে চলে যায়, কিন্তু নারুতো তো এখনো রেগে রয়েছে। তবে শিশিমা তখন নারুতোকে বলে যে রাজাকে ক্ষমা করে দিতে। কি ভাই, এইমাত্র সে তোমাকে অপমান করলো আর তুমি তার জন্য ক্ষমা চাইতাছো? তখন শিশিমা বলে যে সাগি আগে এরকম ছিল না, ওর বাবা এবং ছোট বোনের মারা যাওয়ার পর থেকেই সাগি এরকম হয়ে গেছে, এখন আমাদেরকে এটা বুঝতে হবে। যাই হোক, তারপরে টেনটেন রাজার উপরে আক্রমণ করা শুরিকেনগুলো থেকে একটাকে পায়। টেনটেনের মতে এই শুরিকেনগুলোর ডিজাইন একেবারেই অন্যরকম। আর এটা দেখার পরে হঠাৎ করে শিশিমা অবাক হয়ে যায়। আর এটা দেখে নেজি জিজ্ঞাসা করে, আপনি কি এই জিনিসটাকে চিনেন নাকি? আর তখন শিশিমা বলে যে এই দেশের মধ্যেই কিছু নিনজা আছে যাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, আর তার মতে এই অস্ত্রটা হতে পারে তাদের। আর ওই সকল নিনজারা কাজ করে অ্যাডভাইজার কোমের জন্য। আর এইটা শোনার পরে ওদের তিনজনের সম্পূর্ণ সন্দেহ কোমের উপরে চলে যায়। আর এই কারণেই ওরা অনুসন্ধান করার জন্য কোমের বাড়িতে চলে আসে। তারা এখানে নজর রাখতে থাকে যে কোমের বাড়িতে কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায় কিনা। তবে নারুতো তো সব সময়ের মতো তাড়াহুড়া করে যে চলো এখনই যাই আক্রমণ করে কোমেকে ধরে ফেলি। তবে নেজি নারুতোকে বলে যে ভাই, তোর অপেক্ষা করতে কি সমস্যা? আমাদের সবার প্রথমে প্রমাণ জমা করতে হইব, তারপরে আমরা কিছু করতে পারবো। আর তখন তারা একটা লোককে দেখতে পায় যে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। আর এই কারণে ওরা তিনজনে তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর ওই লোকটা রাত হতে হতে ওই ভাঙাচোরা বাড়ির সামনেই চলে আসে, যেখানে ওরা তিনজনের শেষবার ওই ভূতকে দেখেছিল। আর এইটা দেখার পরে ওদের সন্দেহ আরো বেশি বেড়ে যায়। তারপরে ওরা তিনজনে দূর থেকেই নজর রাখে। আর যখন ওই লোকটা বাড়িটার সামনে যায় তখনই সেটার দরজা খুলে যায়, যেটার ভিতর থেকে ওই আর্মারটা বের হয়ে আসে। এটা দেখার পরে তো নারুতো আবার ভয় পেয়ে যায়, ভাই এটা আবার করতে আইলো। আর তখন কোমে নিজের মাস্ক খুলে ফেলে। আর এদিকে নেজিও নিজের ব্যাকুগান ব্যবহার করে। এর আগের বার যখন নেজি ওই আর্মারের উপরে নিজের ব্যাকুগান ব্যবহার করেছিল তখন কিন্তু নেজি সেটার ভিতরে কোনো মানুষ অথবা জীবিত প্রাণীকে দেখতে পায়নি, কিন্তু এইবার নেজি স্পষ্ট ভাবে ওই আর্মারের ভিতরে একটা লোককে দেখতে পাইতাছে। তবে নারুতোর তো আর সহ্য হয় না, নারুতো সরাসরি তাদের সামনে চলে আসে। আমি তোদের দুজনকে হাতে নাতে ধরে ফেলছি, এখন কই পলাবি? কোমে, আমি বুঝতে পেরে গেছি কার ওয়ারিয়ার হইতাছে তোর একটা গল্প। তুই এই গল্পকে সাজাইছস এখানকার রাজা হওয়ার জন্য। কিন্তু কোমের কিছু বলার আগেই ওই আর্মারটা নারুতোর উপরে আক্রমণ করে দেয়। আর এই সুযোগে কোমে সেখান থেকে পালাতে শুরু করে। আর নারুতো তখন কোমের পিছনে যেতে চায়, তবে ওই আর্মারটা নারুতোর সামনে চলে আসে। তখন নেজি আর টেনটেনের লড়াইয়ের মাঝখানে চলে এসে ওই আর্মারটার সাথে ফাইট করতে শুরু করে দেয়। টেনটেন তো ওই আর্মারের মধ্যে দুইটা পেপার বোম লাগিয়ে সেগুলোকে ব্লাস্ট করে দেয়। আর মনে করে যে এই ব্লাস্টের কারণে আর্মারের 12টা বেজে যাবে, কিন্তু যখন ব্লাস্ট শেষ হয়ে যায় দেখতে পায় যে সেখানে তো আর্মারের কিছুই হয় নাই। নারুতো বলে যে ভাই, এইটা আবার কেমন ভূত, বোম ব্লাস্ট হওয়ার পরেও কিছুই হয় নাই। আর তখনই ওই আর্মার নিজের হাত ঘুরাতে শুরু করে, যে কারণে সেখানে ঘূর্ণিঝড় হয়ে যায়। আর এই ঘূর্ণিঝড়ের কারণে সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে। এতে ওদের সেখানে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি সমস্যা হইতাছিল। আর নেজি তখন নিজের ব্যাকুগানের ব্যবহার করে। আর নেজি দেখতে পায় যে হঠাৎ করে ওই ঘূর্ণিঝড়ের ভিতর থেকে ওদের উপরে শুরিকেন মারা হইতাছে। তবে ভাই, নেজি সময় মতো নিজের রোটেশন টেকনিকের ব্যবহার করে, যে কারণে ওরা তিনজনেই ওই শুরিকেন থেকে বেঁচে যায়। নারুতো, তুই কি আমার সাহায্য করবি নাকি শুধু দাঁড়ায় থাকবি? ভাই, আমি বুঝতে পারতাছি না একটা ভূত কেমনে নিনজুৎসুর ব্যবহার করে, এই কারণে আমি দাঁড়ায় রইছি। নারুতো, এটা কোনো ভূত না, এই আর্মারের ভিতরে একটা লোক আছে। আর টেনটেনও চিনতে পেরে যায় এই যে শুরিকেন গুলো সেগুলো আগের দিনের শুরিকেনের মতোই। টেনটেন তখন একটা অস্ত্রকে সামান করে সেখানে আক্রমণ করে, কিন্তু ওই ঘূর্ণিঝড়ের ভিতরে তো আক্রমণটা যেতেই পারে না। ভাই, আমরা কি করবো যদি আমরা ঘূর্ণিঝড়ের ভিতরে আক্রমণই না করতে পারি? আর তখন নেজি নারুতোকে কিছু শিখিয়ে দেয়। আর নেজি টেনটেনকে বলে যে লাগাতার ওই ঘূর্ণিঝড়ের উপরে আক্রমণ করতে থাকার জন্য। আর টেনটেন তখন নিজের ওয়েপেন সামানিং জুৎসুর মাধ্যমে ওই ঘূর্ণিঝড়ের দিকে একের পর এক অ্যাটাক করতে থাকে। আর ওই ঘূর্ণিঝড়ের ভিতরে আমরা দেখতে পাই যে আর্মারটা দাঁড়ায় রয়েছে, কিন্তু হঠাৎ করে মাটির নিচে থেকে নারুতো বের হয়ে আসে। মনে আছে নেজিরও কিন্তু এইভাবে হারাইছিল। তো নারুতো সরাসরি ওই আর্মারের থোতার মধ্যে একটা ঘুষি মারে। আর নারুতোর ঘুষি খাওয়ার পরে ঘূর্ণিঝড় সেখান থেকে গায়েব হয়ে যায়। আর নেজি এই সুযোগে নিজের 8 ট্রাইগ্রাম 64 পনের ব্যবহার করে। নেজি নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করে ওই আর্মারের উপরেই আক্রমণ করতে থাকে। আর নেজির অ্যাটাক খাওয়ার পরে ওই আর্মার সরাসরি দূরে গিয়ে পড়ে। আরে ভাই, আমরা তো জিততে গেছি। আর আমরা এবার দেখতে পারবো যে এই আর্মারের ভিতরে আসলে কে আছে। আর তখন নারুতো ওই মাস্কটা খুলতে যায়, কিন্তু সেটার ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে দেয়, যেটা দেখে নারুতো ভয় পেয়ে পিছনে চলে আসে। কিন্তু এই ধোঁয়া বের হওয়ার সাথে সাথে আর্মার একেবারে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। আর সেটার ভিতর থেকে সবুজ কালারের একটা লিকুইড বের হতে শুরু করে। ভাই, তখন দুইজনের কি আমার মতো ভয় লাগতেছে যে ভাই এই আর্মারটা আবারও ভিতর থেকে খালি হয়ে গেছে? তবে নেজির মতে তো এটা একেবারেই ইম্পসিবল। আর তখন আমরা কোমেকে দেখতে পাই। কোমের বাড়িতে কিছু গার্ড আসে, তারা ওই আর্মারটাকে কোমেকে দেখিয়ে বলে যে আমরা এই আর্মারটাকে আপনার প্রপার্টি থেকে পেয়েছি। আর এই কারণে তারা কোমেকে গ্রেফতার করে ফেলে। কারণ হইতাছে তারা মনে করে যে পুরো ঘটনার পিছনে আসলে কোমের হাত রয়েছে। আর এই জন্য নারুতোর মনে হয় যে ওদের মিশনও শেষ হয়ে গেছে।
কিন্তু নেজির এখনো সন্দেহ হইতাছে, কারণ হইতাছে আজকে ওরা যে কার্স্ট ওয়ারিয়ারের সাথে ফাইট করেছে সেটা আগেরটার থেকে অন্যরকম ছিল। এটার ভিতরে নেজি একটা আসল লোককে দেখতে পেয়েছিল। নারুতো জিজ্ঞাসা করে, আচ্ছা বুঝতে পারছি, এটা আগেরটার থেকে আলাদা ছিল, কিন্তু এতে আমাদের কি? এতে নেজি বলে যে তার মানে হইতাছে এই ভূত একটা না দুইটা অথবা তার বেশিও হতে পারে। তো এর পরের দিন সকালে আমরা ওদের তিনজনকে মোসোর সামনে দেখতে পাই, যেখানে মোসো ওদেরকে ধন্যবাদ বলে, কারণ কাস্ট ওয়ারিয়ারের যে ইনসিডেন্ট আছে সেটা শেষ হয়ে গেছে। তখন নারুতো বলতে চায় যে এখানে আরো কাস্ট ওয়ারিয়ার থাকতে পারে, কিন্তু নেজি নারুতোকে থামিয়ে দেয়। আর মোসো বলে দেয় যে ওদের মিশন এখানে শেষ হয়ে গেছে, এই জন্য যেন ওরা এখান থেকে ফিরে যায়। কিন্তু নারুতো তো এগুলো শোনার পরে একেবারে বিরক্ত। এই জন্য নারুতো নেজিকে বলে যে তুমি তো প্রথমেই বলেছিলে যে প্রথমটা আর দ্বিতীয়টা একেবারেই আলাদা ছিল। নেজি বলে যে হ্যাঁ, আলাদা আলাদা লোকেরা কাস্ট ওয়ারিয়ারের রূপ ধরে থাকতে পারে, এতে কি হয়েছে? এখন নারুতোর প্রশ্ন হইতাছে যদি আর্মারের ভিতর একটা লোক থাইকা থাকে তাহলে এটা গায়েব হয়ে গেল কেমনে? আরে ভাই, আমাদেরকে অলরেডি বলা হয়েছে যে আমাদের মিশন শেষ হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে থাইকা কোনো লাভ নাই। আর তাছাড়া কোমেও তো নিজের অপরাধকে স্বীকার করে নিয়েছে, কিন্তু তারপরেও নারুতোর এই সব জিনিসের উপরে অনেক বেশি সন্দেহ হইতাছিল। দেখ, আমি যদি এই সমস্যার সমাধান না কইরা যাই তাইলে আমি ঠিক মতো ঘুমাইতেই পারতাম না। এই কারণে নারুতো একাই বের হয়ে যেতে চায়। থাম নারুতো, তোর কি মনে নাই আমি হইতাছি এই টিমের ক্যাপ্টেন? আরে ভাই, তো কি হইছে? নেজি বলে যে নারুতো, আমাদের যে কাস্ট ওয়ারিয়ারের মিশন আছে সেটা এখনো শেষ হয় নাই, কিন্তু টেনটেন আর আমি এটাকে অন্যভাবে করব। মানে নেজিও মনে করতেছে যে এর মধ্যে কিছুতে একটা খাপলা আছে। আর নেজির মুখ থেকে এটা শোনার পরে নারুতো সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপরে নেজিদের কাছে শিশিমা আসে। তারপরে আমরা দেখতে পাই যে নারুতো এই দিক থেকে ঘুরে নিজের মতো ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর শেষে গিয়ে নারুতো ঠিক আবার ওই ভাঙাচুরা বাড়ির সামনেই চলে আসে। এই জায়গাটা ভাই আসলেই বেশি সন্দেহজনক, আমার এই কাজটা করতে একা ভয় লাগতাছে। আর এই কারণে নারুতো তখন নিজের সামানিং জুৎসুর ব্যবহার করে আর সেখানে চলে আসে গামাতাৎসু এবং গামাকিচি। নারুতো এটা দেখার পর একেবারে অবাক, তোমরা এখানে কেন আইছো? ড্যাড ব্যস্ত আছে, এই কারণে আমাদের এখানে আইতে হইছে। ও আচ্ছা আচ্ছা, বস এখানে আসে নাই, ভালোই হইছে। আর তখন নারুতো এবং গামাকিচির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, কারণ হইতাছে নারুতো ওদের দুজনকে কুকুরের মতো মানুষের গ্রান বের করতে বলছে। আর এর মধ্যে গামাতাৎসু গিয়ে একটা গাছের মধ্যে লাফাতে শুরু করে। ভাই, গামাতাৎসু গাছের মধ্যে লাফাইতাছে কে? আরে ভাই, আমিও বুঝতে পারতাছি না গাদাই করতে কি চাইতাছে। আর তখনই গামাতাৎসু ওই গাছ থেকে একটা বিশাল আকারের ঘুড়ি নামিয়ে নিয়ে আসে। আর ঠিক তখন নারুতো ওই গাছের মধ্যে আরো অনেকগুলো বিশাল বড় বড় ঘুড়ি দেখতে পায়। আর এগুলোর মধ্যে থেকে একটা ঘুড়ি তো প্রায় গামাতাৎসুকে উড়িয়ে নিয়ে চলে গেছিল। নারুতো শেষ সময় গামাতাৎসুকে ধরে ফেলে। আর এটা দেখার পরেই নারুতোর মাথার মধ্যে একটা বুদ্ধি খোলে। নারুতো বুঝতে পেরে যায় এই ঘুড়িগুলোর রং কালো, তার মানে হইতাছে এগুলোকে রাতে দেখা যাইব না। আর এগুলোর সাথে যদি কোনো আর্মারকে বেঁধে দেওয়া হয় তাহলে মনে হবে যে ওই আর্মারটা বাতাসে ভাসছে। নারুতো এখন এটা তো সমাধান করে ফেলেছে যে ওই আর্মারটা বাতাসের মধ্যে ভাসলো কেমনে, আর এখন এটা বের করতে হবে যে ওই আর্মারটাকে আসলে কন্ট্রোল করে কিভাবে। তো নারুতো তখন ওই ভাঙাচুরা বাড়ির দরজাটা খুলে ফেলে। আর এই ঘরের ভিতরেই গামাতাৎসু এবং গামাকিচির অনেক বেশি আরাম লাগতাছিল, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ভাব। আর তখন নারুতো এবং গামাকিচি বুঝতে পেরে যায় যে এই বাড়ির ফ্লোরের নিচে হয়তো খালি জায়গা থাকতে পারে। আর তখন নারুতো সেখানে একটা রাস্তা খুঁজে পায় যেটা মাটির নিচের দিকে যাবে। তো নারুতো ওদের দুজনকে নিয়ে ভিতরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমাদের শিশিমাকে দেখানো হয় যে মোসোর কাছে যাইতাছিল। আর তখন হঠাৎ করে শিশিমা একটা রুম থেকে শব্দ শুনতে পায়। আর সেটার ভিতরে শিশিমা মোসোকে দেখতে পায় যে কথা বলছিল। মোসো বলছিল যে তারা যেটা করতে চেয়েছে সেটা করা হয়ে গেছে, কারণ হইতাছে মোসো যে লোকেদের সাথে কথা বলতাছিল তারা তো সিলিং এর উপরে ছিল। আর ঠিক তখনই ওই নিনজারা দরজার দিকে আক্রমণ করে দেয়। আর মোসো যখন বের হয়ে আসে সেখানে শিশিমাকে দেখতে পায় না, এই জন্য মোসো বাকি নিনজাদেরকে আদেশ দেয় তাকে খুঁজে বের করতে। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো আন্ডারগ্রাউন্ড দিয়ে অন্য একটা জায়গা দিয়ে বের হয়। আর নারুতো তো সরাসরি রাজপ্রাসাদের বাইরে বের হয়ে এসেছে। আর ঠিক তখনই নারুতো পানির শব্দ শুনতে পায়। আর যখন নারুতো দেখার চেষ্টা করে যে এই শব্দ কোথায় থেকে আইতাছে, তখন নারুতো সেখানে একটা মেয়েকে দেখতে পায় যে গোসল করতাছিল। আর এটা দেখার পরে তো গামাকিচি পুরাই আল্ট্রা মোডে চলে যায়। তবে নারুতো গামাকিচিকে চুপ করিয়ে দেয়, ভাই চুপ থাক, নয়তো আমরা ধরা পড়ে যাব। তবে গামাতাৎসু তো গিয়ে ঝুনঝুনি বাজাইতে শুরু কইরা দিছে, যে কারণে সেখানে গার্ডরা চলে আসে আর নারুতোকে ঘিরে ফেলে। ও আপনারা খুব ভালো কাজ করতেছেন, কাজ করতে থাকেন, আমি তো এমনি এখানে ঘুরতে আইছি, আমার দিকে খেয়াল দেওয়ার দরকার নাই। কিন্তু তারা তো নারুতোর দিকে এমন ভাবে তাকাইছে নারুতোকে এখনই খাইয়ে ফেলবো। এই জন্য নারুতো তখন আরো বেশি বেশি বাহানা মারতে শুরু করে দেয়, কিন্তু তারা নারুতোকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আর নারুতোকে সরাসরি সাগি মানে রাজার কাছে নিয়ে যায়। নারুতো তখন বলে যে আমাদের তো আগে দেখা হয়েছিল, তোমার কি মনে নাই? শুধু এদেরকে বলে দাও যে তুমি আমাকে চিনো, তাহলেই আর আমাকে ছেড়ে দিবে। কিন্তু সাগি বলে দেয় যে আমি এই বাচ্চাটাকে কখনো দেখি নাই। কি ভাই? আর সাগি বলে যে ওকে জেলখানার মধ্যে বন্দি করার দরকার নাই, ওকে গুহার মধ্যে বন্দি করে রাখো। তো গার্ডেরা নারুতোকে টেনে টেনে নিয়ে যায়। আর গামাকিচি এবং গামাতাৎসু শুধু তাকায় তাকায় দেখে। আর অন্যদিকে আমরা
আমরা দেখতে পাই যে শিশিমা আহত আর পালানোর চেষ্টা করতেছে। আর ওই যে নিনজারা তারা শিশিমার উপরে আক্রমণ করে শিশিমাকে আরো বেশি আহত করে দেয়। তবে শিশিমা পানির মধ্যে নেমে সেখানে লুকিয়ে পড়ে। আর নারুতোকে দেখানো হয় একটা আন্ডারগ্রাউন্ড জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। নারুতো এখানে অনেক চিল্লাচিল্লি করে কিন্তু কোনো লাভ হয় না। তখন সেখানে গামাকিচি এবং গামাতাৎসু আসে। ওই বাড়ি, তুমি এখানে কি করতেছো? আর তখন নারুতো ওদের দুজনকে বলে যে আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমি এইভাবে লড়াই করতে পারবো না। কিন্তু ভাই ঠিক ওই সময় ওদের সামনে চলে আসে কার্সড ওয়ারিয়ার। আর ওই কার্সড ওয়ারিয়ার ধীরে ধীরে নারুতোর দিকেই এগিয়ে আসছিল। আর নারুতোর এতে ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ওই কার্সড ওয়ারিয়ার নারুতোর উপরে আক্রমণ করে দেয় আর নারুতো খুব কষ্ট করে সেটাকে ডচ করে। এখন নারুতোর হাত বাঁধা, এই কারণে নারুতো নিনজুৎসু করতে পারবো না। বিগ ব্রাদার, আমরা কি নারুতোকে সাহায্য করতে পারতাম না? বাই গামাতাৎসু, যদি আমরা চেষ্টা করি তাইলে সে আমাদেরকে 2 টুকরা করে কেটে ফেলবে। তারপরে সে আবারও নারুতোর উপরে আক্রমণ করতে থাকে আর নারুতো লাগাতার সেগুলোকে ডচ করে। আর এই অ্যাটাকের মধ্যে তার স্পিয়ার লিগে নারুতোর হাতের বাঁধনের যে কাপড়টা সেটা কেটে যায়। তবে ওই কার্সড ওয়ারিয়ার নারুতোকে নিজের স্পিয়ারের মাধ্যমে ঝুলিয়ে ফেলে আর তারপরে নিজের তলোয়ার বের করতে শুরু করে নারুতোকে মেরে ফেলার জন্য। তবে তার আক্রমণ করার আগেই নারুতো নিজের বাঁধনের কাপড়টাকে খুলে ফেলে আর সময় মতো তার এটাকে ডচ করে ফেলে। আর তারপরে নারুতো একেবারে রেগে মেগে ওই কার্সড ওয়ারিয়ারের মাস্কের মধ্যে একটা ঘুষি মারে। আর নারুতোর ঘুষি খাওয়ার পরে ওই কার্সড ওয়ারিয়ার অনেক দূরে গিয়ে পড়ে এবং তার মাস্কও ভেঙে যায়। নারুতো দেখতে পায় যে তার মাস্ক ভেঙে গেছে। আর তারপরে নারুতো যেটা দেখতে পায় সেটা দেখে তো নারুতো আরো বেশি অবাক হয়ে যায়। কারণ হইতাছে এই আর্মারের ভিতরে ছিল সাগি, মানে এই দেশের রাজা। আর তখন নারুতো জিজ্ঞাসা করে, তার মানে কি তুই হইতাছস কার্সড ওয়ারিয়ার? আর তখন সাগি নিজের ইমোশনাল কাহিনী বলতে শুরু করে যে সাগি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আর তখন নারুতো নিজের টকনো জুৎসুর ব্যবহার করতে শুরু করে। আমি জানি যে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকার জীবন একেবারেই ভালো না। তুই হইতাছস এই দেশের রাজা, রাজার কাজ কি প্রতিশোধ নেওয়া নাকি? তোর আসল কাজ হইতাছে এই দেশের জনগণের খেয়াল রাখা। আর কোমেকে তো অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য তুমি এখন সবকিছু মোসোকে হ্যান্ডেল করতে দিতে পারো। কিন্তু নারুতোর এই কথাগুলো শোনার পরে সে বলে যে এখন যেহেতু তুমি সবকিছু জানো এই কারণে তোমাকে মরতে হবে। আর অন্যদিকে আমাদের নেজি এবং টেনটেনকে দেখানো হয় ওরা একটা আজব ধরনের জায়গার মধ্যে ছিল। আমরা জানতে পারি যে এটা হইতাছে একটা কবরস্থান। আর নেজি তখন নিজের বিয়াকুগানের ব্যবহার করে একটা কবরের ভিতরে দেখার চেষ্টা করে। এটা হইতাছে সাগির বাবার কবর। আর নেজি সাগির বাবার বডির মধ্যে পয়জনকে দেখতে পায়। তার মানে হইতাছে যে সাগির বাবাকে কেউ পয়জন দিয়ে হত্যা করেছে। আর তখন নেজি দেখতে পায় যে দূরে অনেকগুলো গার্ড ছিল যারা এদের দুজনকে ঘিরে ফেলেছে। আর এদেরকে দেখা মনে হইতাছে যে তারা নেজি এবং টেনটেনকে মেরে ফেলার জন্য আইছে। নেজি এবং টেনটেন লুকিয়ে পড়ে। আর তারা তখন নেজি এবং টেনটেনকে একটা মেসেজ দেয় যে তাদের বন্ধুকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে। কারণ হইতাছে সে বিনা অনুমতিতে রাজপ্রাসাদের এরিয়ার ভিতরে ঢুকেছিল, এই কারণে তাকে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড। আর যখন নেজি এবং টেনটেন সেখান থেকে যাওয়ার চেষ্টা করে তখন তো তারা নেজি এবং টেনটেনের উপরেই তীর দিয়ে আক্রমণ করে দেয়। মানে ভাই এখন সবকিছু খিচুড়ির মতো হয়ে গেছে গা, কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ বুঝার কোনো উপায় নাই। তো নেজি সিদ্ধান্ত নেয় যে এখন গিয়া যেভাবেই হোক ওদেরকে নারুতোকে বাঁচাইতে হইব। আর তখনই নেজি অনুভব করতে পারে যে ওদের পিছনে কেউ অনেক দ্রুত গতিতে আইতাছে। এই জন্য নেজি এবং টেনটেন লড়াই করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু ভাই তখনই সেখানে এন্ট্রি নেয় কাকাশি হাতাকে, দ্য কপি নিনজা। মানে বুঝতে পারতাছো এই যে কনফিউশনের তৈরি হয়েছে এগুলো সবকিছু এখন সমাধান হয়ে যাবে। টেনটেন বলে যে কাকাশি সেন্সে নারুতো এখন অনেক বড় বিপদে রয়েছে, আমাদের নারুতোকে এখনই খুঁজে বের করে বাঁচাইতে হইব। কিন্তু কাকাশি ওদেরকে বলে যে তোমাদের মিশন শেষ হয়ে গেছে, তোমাদের এখন আর কিছুই করার দরকার নাই। নেজি তো পুরো অবাক, কি? তারপরে দেখতে পাই যে কাকাশি ওদের তিনজনকে একটা পাহাড়ের উপরে নিয়ে আসে। কাকাশি ওদেরকে বলে যে তোমাদের মিশন শেষ হয়ে গেছে, এই জন্য এখন আমরা ফিরে যাব। মানে কাকাশি বলতে চাইতেছে ওরা নারুতোকে এখানে রাইখাই ফিরে যাইব। আর নেজি এবং টেনটেনের তখন কাকাশির কথা মেনে নিতে হয়। ওরা তিনজনেই সেখান থেকে ফিরে যেতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে দুইটা নিনজা লুকিয়ে লুকিয়ে ওদের উপরে নজর রাখতেছিল। একটা নিনজা বলে যে তোমার কি বিশ্বাস হইতাছে এরা আসলে এখান থেকে চলে যাবে? আরেকজন বলে যেতেও পারে নাও যেতে পারে। তো তখন ওরা সিদ্ধান্ত নেয় যে একজন ওদেরকে ফলো করবে, আরেকজন গিয়ে মোসোকে এই সম্পর্কে বলবে। আর ওই টুপিওয়ালা নিনজা সরাসরি মোসোর বাড়িতে চলে আসে আর মোসোকে এই সবকিছু সম্পর্কে বলে দেয় যে লিভ ভিলেজের নিনজারা ফিরে যাইতাছে। মোসো বলে যে ভেরি গুড। আর লর্ড সাগি তাকে দেখে নিব যে প্যালেসের ভিতরে লুকিয়ে ঢুকেছিল। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ওই যে নিনজা কাকাশিকে ফলো করতাছিল সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আর আমরা দেখতে পাই যে কাকাশি, নেজি এবং টেনটেন একটা গাছের উপরে বসে রইছে। আর ওরা তিনজনে সেখানে একটা আপেল নিয়ে লড়াই করতেছে। আর এটা দেখার পরে তো ওই
নিনজা একেবারেই অবাক, ভাই এরা করতাছে কি? আর তখনই তার সন্দেহ হয় যে এখানে কোনো ঘাপলা আছে, এই জন্য সে ওই দিকে কিছু শুরিকেন ছুঁড়ে মারে। আর তারপরে আমরা দেখতে পাই যে এটা তো আসলে ট্রান্সফরমেশন জুৎসু ছিল। কাকাশি আসলে এই নিনজাকে বোকা বানাইছে। ভাই আমি তো আর লজ্জায় চেহারাই দেখাইতে পারতাম না, হয়তো রেগে মেগে পুরো ফায়ার। কাকাশির সামনে পাইলে খাইয়াই ফালাইবো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কোমেকে নিয়ে যাওয়া হয় শাস্তি দেওয়ার জন্য, যেখানে মোসো কোমেকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে। তবে কোমে তখন হাসতে শুরু করে। তো আমি বুঝতে পেরে গেছি মোসো, তুমি তোমার নিজের জালকে পেতে ফেলেছো আর আমাকে ফাঁসিয়ে দিয়েছো, তাই না? তবে মোসো তখন আদেশ দিয়ে দেয় কোমেকে মেরে ফেলার জন্য। আর তারপরেই মোসো শয়তানের মতো মুস্কি হাসি দিতে শুরু করে। কিন্তু যখন মোসোকে মেরে ফেলা হবে তখন চারিদিকে কুয়াশায় ঢেকে যেতে শুরু করে আর ধীরে ধীরে একেবারে অন্ধকার হয়ে যায়। আমাদের দেখানো হয় যে সেখানে কিছু স্মোক বম ছেড়ে দেওয়া হয়েছে। মোসো তখন বলে যে তাড়াতাড়ি করো, কোমেকে মেরে ফেলো। কিন্তু তার আগেই সেখানে চলে আসে কার্সড ওয়ারিয়র, যে প্রথমে সেখানকার গার্ডগুলোকে পিটায়, তারপরে কোমেকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে আসলে কাকাশি, নেজি এবং টেনটেন তো তিনটা গার্ডের রূপ ধরেছিল। কাকাশি ওদের দুজনকে বলে যে তাড়াতাড়ি এদেরকে ফলো করো। তখন কাকাশি বলে যে আমি তাড়াতাড়ি আগাই যাইতাছি, তোমরা এদের উপরে নজর রাখো। আর ওই কার্সড ওয়ারিয়র কোমেকে নিয়ে ওই পুরনো বাড়ির মধ্যেই চলে আসে। আর সাথে সাথে নেজি এবং টেনটেনও তার সামনে চলে আসে। নেজি এবং টেনটেনের মনে হয় যে আসলেই কোমের এই সবকিছুর মধ্যে হাত রয়েছে। কিন্তু কোমে বলে যে প্লিজ আমার কথা শোনো। কোমে বলে যে আসলে ওই রাতে আমিও জানার চেষ্টা করতেছিলাম আসলে ওই কার্সড ওয়ারিয়র কে। আমি মনে করেছিলাম যে আমি জানি আসলে এটা কে হতে পারে। তো টেনটেন বলে যে চলেন দেখা যাক এখনই এটার ভিতরে কে আছে। তবে ওই কার্সড ওয়ারিয়র ভয় পেয়ে না না বলতে শুরু করে। ঠিক তখনই সেখানে কাকাশি চলে আসে আর ওদেরকে বলে যে এখন না, পরে। কাকাশি ওদেরকে বলে যে এখান থেকে চলে যেতে। এতে কার্সড ওয়ারিয়র আর কোমে সেখান থেকে যেতে শুরু করে দেয়। কাকাশি বলে যে যাও তোমরা দুজনও এদের সাথে যাও। আর ওদের সেখান থেকে যেতেই কাকাশি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন লুকানো থেকে বের হয়ে আসতে পারো। কিন্তু কেউ বের হয়ে আসে না, এই জন্য কাকাশি তখন সেখানে পাকুনকে সামান করে। আর পাকুন সেকেন্ডের মধ্যেই ওই নিনজাকে খুঁজে পেয়ে যায়। আয় বাচ্চা পোলাপানের মতো না লুকায়া বের হয়ে আয়। আর ঠিক তখন ওই পাথরের ভিতর থেকে একটা নিনজা বের হয়ে আসে। হা 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 হা, তো একটা কুকুর থেকে আমিও বাঁচতে পারতাম না। তো এখন কাকাশি এবং ওই নিনজা সামনাসামনি ছিল। আর তারপরে এদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের মাঝখানেই পাকুন গিয়ে ওই নিনজার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। ভাই পাকুন হইতাছে আরেক জাউরা। ওই নিনজা কোনোভাবে নিজের হাত থেকে পাকুনকে ছুটিয়ে ফেলে। আর তারপরে সে একটা জুৎসু করে যেটার নাম হইতাছে ইউনিভার্সাল অ্যাসেম্বলেশন জুৎসু। কিন্তু পাকুন তো এখনো হার মানে নাই। পাকুন আবারও তাকে কামড়ানোর লাগে আইতে শুরু করে। কিন্তু ভাই সাপ এইবার যখন পাকুন তাকে কামড় দেয়, পাকুনের দাঁত একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কাকাশি বুঝতে পেরে যায় যে সে নিজের বডিকে পাথরের মতো শক্ত করে ফেলেছে। নিনজাটা বলে যে তুমি আমাদের সিক্রেট সম্পর্কে অনেক বেশি জেনে ফেলেছো, এই জন্য এখন তোমাকে শেষ হতে হবে। আর তারপরে বলের মতো ঘুরতে শুরু করে দেয়। কাকাশি তখন পাকুনকে বলে এখান থেকে চলে যেতে। আর ওই নিনজা নিজের বলের মাধ্যমে কাকাশিকে একেবারে ক্রাশ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরে আমরা দেখতে পাই যে এটা আসলে শ্যাডো ক্লোন ছিল। আর তখন কাকাশি একেবারে আরামসে গেটের ভিতর থেকে ঢুকতে শুরু করে। আর কাকাশি অলরেডি তার পিঠের মধ্যে একটা পেপার বোম লাগাই দিছে, যেটা ফটাস করে ব্লাস্ট হয়ে তাকেও গুড়া গুড়া করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই কার্সড ওয়ারিয়র কোমে, টেনটেন এবং নেজি বের হয়ে আসে। নেজি বলে যে অনেক হয়েছে, আর অভিনয় করা লাগবো না। আর তখন আমরা ওই আর্মারের ভিতর থেকে নারুতোর শব্দ শুনতে পাই। টেনটেন তো পুরোই অবাক, ভাই এখানে হইতাছে কি? নারুতো তখন ওই মাস্ককে খুলে ফেলে। হা 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 হা। Surprise, motherfucker! ভাই নেজি তো আগেই বুঝতে পেরে গেছে এটার ভিতরে নারুতো। কোমে জিজ্ঞাসা করে তাহলে কি ওই কার্সড ওয়ারিয়র সাগি ছিল না? আসলে ওই যে রাতে কার্সড ওয়ারিয়র কোমের কাছে এসেছিল, তখন কোমে কার্সড ওয়ারিয়রকে জিজ্ঞাসা করেছিল এটা কি সাগি নাকি। কিন্তু ওই কার্সড ওয়ারিয়র কোমেকে কোনো জবাব দেয় নাই। এই জন্য কোমে মনে করেছে যে এই আর্মারের ভিতরে রয়েছে সাগি, যে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এইগুলো করছে। নারুতো বলে হা হা হা, তোমরা হয়তো চিন্তা করতাছো যে আমি এইভাবে কি করতাছি। কিন্তু ভাই তখন টেনটেন নারুতোর খোমার মধ্যে একটা কষায়া চটকনা মারে। টেনটেন তুই আমারে মারলি কেন? শালা আমার চিন্তায় মাথা নষ্ট হয়ে যাইতাছে আর তুই এখানে ফুর্তি করতাছস। আর নেজি তুই এই সম্পর্কে কতক্ষণ ধরে জানতি? ও এটা তো আমি অনেকক্ষণ ধরে জানি। ভাই আমি বিশ্বাস করতে পারতাছিলাম না, আমি হুদাহুদি চিন্তায় নিজের মাথা নষ্ট করে ফেলতাছিলাম। নেজি তখন বলে যে মনে আছে প্রথমে দুইটা নিনজা আমাদের পিছনে ছিল। আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ওই নিনজাটা ওদের তিনজনকে ফলো করতাছিল। কাকাশি বলে যে আমরা এখনই এখান থেকে চলে যাব না, আমরা আবার ফিরে যাইতাছি। এই জন্য এখন তোমাদের দুজনকে আমাকে ফলো করতে হবে।
আর তখন কাকাশি ট্রিকের ব্যবহার করে ওই নিনজাকে বোকা বানায়। তারপরে যখন আমরা আবার কার্স্ট ওরিয়ারকে ফলো করতেছিলাম তখন আমাদের পিছনে আবার আরেকটা নিনজা পড়ে যায়। কি তার মানে হইতাছে আমি একা যে এই সম্পর্কে কিছুই জানে নাই। যাই হোক, তবে কোমের অবস্থা কিন্তু ভালো ছিল না, কারণ মোসো কোমেকে কঠিন কেলানি দিছে। তো নারুতো তখন এদের তিনজনকে নিয়ে প্যালেসের ভিতরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে কাকাশি যে নিনজার সাথে লড়াই করতেছিল সে ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে তার টুকরাগুলো নড়তে শুরু করে দেয় আর সব টুকরাগুলো একসাথে জড়ো হয়ে আবারও আসল রূপে চলে আসে। এই নিনজা বলে যে তাদেরকে বলা হয় নো ল্যান্ড নিনজা, মানে হইতাছে তাদের নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, এই জন্য তারা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে ঘুরে বেড়ায় যেন ওই দেশকে নিজেদের কন্ট্রোলে নিতে পারে। আর তার সাথে সাথে তারা অন্যদের জুৎসুকেও শিখে ফেলে, আর এগুলোর মধ্যে এমন জুৎসু হতে পারে যেগুলো তুমি চিনতে পারো। আর তারপরে সে গারার স্যান্ড কন্ট্রোলিং এর জুৎসু ব্যবহার করে। ভাই এটা দেখার পরে তো কাকাশিও অবাক হয়ে যায়। এই জন্য কাকাশি সাথে সাথে নিজের শারিঙ্গানকে বের করে ফেলে আর সে কাকাশির উপরে স্যান্ড কফিনের ব্যবহার করে। কাকাশি তো প্রথমে সেগুলোকে ডচ করতে সক্ষম হয়, কিন্তু এক পর্যায়ে সে কাকাশিকে নিজের স্যান্ড কফিনের ভিতরে ধরে ফেলে। তখনই সিন শিফট হয়, আমরা দেখতে পাই নারুতো ওদের তিনজনকে সাগির সামনে নিয়ে আইছে, যেখানে নারুতো প্রথমেই সাগিকে জিজ্ঞাসা করে যে শিশিমার কি অবস্থা। সাগি এখন ঠিক আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমাদের দেখানো হয় শিশিমাকে অন্য একটা রুমের মধ্যে রাখা হয়েছে। এদিকে সাগি কোমের কাছ থেকে ক্ষমা চায়, সে কোমেকে বিশ্বাস করে নাই। আমরা সাগির কাছ থেকে জানতে পারি যে শিশিমা তাকে সবকিছু সম্পর্কে বলে দিয়েছে। আর তখন আমাদের দেখানো হয় কিভাবে সাগি নারুতোকে মেরে ফেলার চেষ্টা করতেছিল। আর ঠিক ওই সময় সেখানে চলে আইছিল শিশিমা। শিশিমা আহত অবস্থায় সাগিকে বলে যে আপনাকে আমার কথা শুনতেই হবে, আপনার শত্রু হইতাছে মোসোই আপনার বাবা এবং বোনকে মেরেছে, আর তার অ্যাসাসিন গুলো এই ধরনের শুরিকেনের ব্যবহার করে। আমি যখন এই সম্পর্কে জানতে পেরে যাই সে আমাকেও মেরে ফেলার চেষ্টা করে। ভাই ওই কান্দে নাই, আমি কান্দা দিতেছিলাম। আর সে এখন লর্ড কোমেকেও ফাঁসানোর চেষ্টা করতেছে, কারণ লর্ড কোমেও বুঝতে পেরে গেছে যে এই সবকিছুর পিছনে রয়েছে মোসো। আর আপনাকে এখন যেভাবেই হোক লর্ড কোমেকে থামাতেই হবে। কিন্তু এখন তো সাগি সেখানে যেতে পারবে না, কারণ হইতাছে এতে ঝামেলা আরো বেশি বেড়ে যেতে পারে। কারণ হইতাছে এতে জনগণ তার বিরুদ্ধে চলে যাবে, তখন দেশের ভিতরে আরো বড় অশান্তির তৈরি হবে। আর এই জন্য তখন নারুতো বলে যে তাহলে আমি গেলে তো কোনো সমস্যা নাই, আমি তো লর্ড কোমেকে একাই বাঁচাইতে পারবো, এতে কি তোমাদের কোনো সমস্যা আছে? ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ চাপাবাজি। যাই হোক, তারপরে নারুতো গিয়া কোমেকে বাঁচাই নিয়ে আসে, এগুলো তো আমরা দেখছি। আর তারপরে সবকিছু তো তোমরা জানোই, আমি ভূতের কস্টিউম পইরা কোমেকে সেখান থেকে বাঁচাই নিয়ে আইছি কেমনে। তখন সাগি বলে যে আমি প্রথমবার কার্স্ট ওরিয়ারের রূপে বের হয়েছিলাম এটা জানার জন্য যে আমার বাবাকে কে মেরেছে, কিন্তু আমি তখন তেমন কিছু জানতে পারি নাই। কিন্তু তারপরে মোসো এই আইডিয়ার ব্যবহার করে কোমেকে ফাঁসিয়ে দিয়েছে। মানে হইতাছে প্রথমবার তো কোমে কস্টিউম পরে বের হয়েছিল, কিন্তু পরের বার যারা ছিল যেগুলোকে নারুতোরা মিলে ধ্বংস করে দিয়েছিল সেগুলো আসলে সাগি ছিল না। তখন কোমে বলে যে আমিও ওই রাতে সেখানে গিয়েছিলাম এটা জানার জন্য যে ওই আর্মারের ভিতরে কি আসলেই আপনি নাকি। যেখানেই কোমে একটা কার্স্ট ওরিয়ারকে দেখতে পেয়েছিল, কিন্তু ওই কার্স্ট ওরিয়ার আমি ছিলাম না, ওই কার্স্ট ওরিয়ার আসলে মোসোর লোকেদের মধ্যে কেউ ছিল। নারুতো বলে যে ওই বুইরারে দেখতে তো ভালো মনে হয়, কিন্তু বুইরার মনটা পুরা কালা। আর তখন ওরা বুঝতে পেরে যায় যে মোসো এই সবকিছু করতেছে যেন ওদের পুরো দেশকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারে। প্রথমে কোমেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে, তারপরে কোনোভাবে সাগিকেও রাস্তা থেকে সরিয়ে দিবে। নারুতো বলে যে অনেক হয়েছে, এখন গিয়ে আমি ওই বুড়াকে লাল করে দিব। না নারুতো, তুমি অনেক কিছু করছো, এখন যা করার সবকিছু আমি একাই লাল করব। মানে সাগি বলতে চাইতেছে এই প্রতিশোধ সাগি একাই নিব। সাগি না, প্রতিশোধ নেওয়া ভালো না, প্রতিশোধ নিতে গেলে তুমি ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, আমি আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চাই। আর এই কথাগুলো শোনার পরে নারুতোর তখন সাসকের কথা মনে পড়ে। সাসকে তো নারুতো তখন সাগিকে বলতে শুরু করে আমি তোমাকে এটা করতে দিব না, তুমি প্রতিশোধের আগুনে নিজেকে জ্বলিয়ে পুড়ে ছাই করতে পারবা না। ভাই আমার তো জোকারের মতো লাগতাছে আমি এইভাবে কথা কইতাছি। নারুতো বলে যে প্রতিশোধ নিতে গিয়ে আমার একটা বন্ধু শত্রুদের সাথে মিলে গেছে, এই জন্য আমি তোমাকে এটা করতে দিব না। আমি তো এই কাজটা করেই ছাড়বো, আমি তো আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর যদি তোমরা আমার সাথে না থাকো তাহলে তোমরাও আমার বিরোধী, তোমরা আমাকে কখনোই বুঝতে পারবে না। আর এটা বলার পরেই সাকি অন্য একটা রুমের ভিতরে চলে যায়। নারুতো ওই দেওয়ালের মধ্যে ধাক্কা দেয়, কিন্তু সেটাকে খুলতে পারে না। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, আমি দুঃখিত, এখন আমার কিছুই করার নাই। আর তারপরেই সাগি একটা দড়ি ধরে টান দিয়ে টয়লেটকে ফ্লাশ করে দেয়। আর সাগির ওই দড়িতে টান দেওয়ার কারণে নারুতোরা যে রুমের ভিতরে ছিল সেটা একটা জেলখানার ভিতরে বন্দী হয়ে যায়। আর তারপরে উপরে যে ছাদটা ছিল সেটাও ভেঙে যায়। এদিকে আমরা কাকাশির লড়াইয়ের মধ্যে দেখতে পাই যে ওই নিনজা কাকাশিকে স্যান্ড কফিনের ভিতরে বন্দী করে ফেলে। তবে ভাইসাব কাকাশি সেটার ভিতরে চিডোরির ব্যবহার করে। ও ইয়াহ,
কাকাশি এটার ভিতর থেকে বের হয়ে সরাসরি ওই নিনজার দিকে যেতে শুরু করে দেয়। ওই নিনজাটা একটা মাটির স্তূপের ভিতরে লুকিয়েছিল আর কাকাশি নিজের চিরুরি দিয়ে সেখানেই আক্রমণ করে। আর যে একবার চিরুরি খায় তার ভিতরে ছিদ্র হয়ে যায়। সে বলে যে না, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? আর আমরা জানতে পারি যে কাকাশি নিজের শারিঙ্গানের ব্যবহার করেছে। তোমার এই জুৎসু গারার জুৎসুর সামনে কিছুই না, এটা তো শুধু একটা কপি। যাই হোক, তারপরে ওই নিনজার 12টা বেজে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে ওই ভাঙাচুরা বাড়ির মধ্যে গার্ডরা লর্ড সাগিকে খুঁজতাছে। তবে নারুতোরা অলরেডি অন্য দিক দিয়ে বের হয়ে চলে আইছে। আর সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই তারা কাকাশিকে দেখতে পায়। নারুতো বলে যে সেন্সে, সাগি তো আমাদেরকে মেরেই ফেলেছিল আর সেখান থেকে পালিয়ে গেছে, আমরা তো শুধু ওকে সাহায্য করতে চাইছিলাম। তখন কোমে বলে যে প্লিজ তুমি পারলে সাগিকে ক্ষমা করে দিও। যে সাগি আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে তার ইমোশনাল অবস্থা একেবারেই ভালো না। প্রথমে তার বাবাকে খুন করা হলো, তারপরে তার ছোট বোনকেও মেরে ফেলা হলো। আর এই কারণে আমার মনে হইতাছে এখন তার উপরে তার বাবা বর করে ফেলেছে। আর এইটা শোনার পরেই তো নারুতো ভয় পেতে শুরু করে দেয়। শয়তানি করিস না আমার সাথে, আমি কিন্তু ভূতকে ভয় পাই। আর তখন আমাদের সাগিকে দেখানো হয় যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছিল। সে একটা দরজা খুলে যেটার ভিতরে কার্স্ট ওয়ারিয়ারের আর্মার রাখা ছিল। আর এখানেই আমরা জানতে পারি যে আসলে সাগি মারা গেছে আর এটা হইতাছে সাগির ছোট বোন। তারা জমজ ছিল আর তাদের চেহারা একরকম, এই কারণে সে সাগি সেজে রয়েছে। আর সে প্রতিজ্ঞা নিয়েছিল সে নিজের বড় ভাই এবং বাপের প্রতিশোধ নেবে। আর তারপরে সে নিজের চুলগুলোকে লুকিয়ে সাগির রূপ ধরে ফেলে। তারপরে টোগি ওই কার্স্ট ওয়ারিয়ারের আর্মারকে পরে ফেলে আর অস্ত্র নিয়ে একেবারে রেডি হয়ে যায় মোসোর কাছ থেকে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। আর টোগি সরাসরি মোসোর সামনে চলে আসে। মোসো বলে যে তাহলে লর্ড সাগির কস্টিউম পরা বন্ধু ফাইনালি এখানে চলে এসেছে। আর তখন মোসো নিনজুৎসুর ব্যবহার করে ফায়ার স্টাইল জুৎসু। আর মোসোর এই জুৎসুর কারণে তার আর্মারের মধ্যে আগুন লেগে যায় আর এই কারণেই তার নিজের মাস্ককে খুলে ফেলতে হয়। হা 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 হা, তাহলে এটা হইতাছো তুমি সাগি। সাগি সরাসরি মোসোর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু মোসো অনেক বেশি ফাস্ট ছিল। মোসো বলে যে এটা তো শুধু একটা নাম যেটা আমি এখানে আসার জন্য নিয়েছি, আমার আসল নাম হইতাছে হোগি। আমি হইতাছি লিডার নোল্যান্ড নিনজাদের। আমাদের নিজেদের কোনো ভিলেজ নাই, এই জন্য আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাই আর তার সাথে সাথে অন্যদের জুৎসু শিখে ফেলি যেগুলো তারা আমাদেরকে কখনোই শিখাবে না। কিন্তু এগুলো করতে করতে আমরা একেবারে বিরক্ত হয়ে গেছি, এই কারণে আমরা তোমাদের দেশকে বেছে নিয়েছি এখানে পার্মানেন্টলি থাকার জন্য। মানে মোসো এখানে আইসে পুরো দেশকে কন্ট্রোল করার জন্য। মানে ওরাও গাদা, জোর কইরা কন্ট্রোল করার থেকে ভালো হইতো যদি এই দেশের রাজারে কইতো তোরা আমাদেরকে একটা ভিলেজ দে আর আমরা তো করে প্রোটেকশন দিমু, যেমন হিডেন লিভ ভিলেজ আর বাকি ভিলেজ গুলো আছে তেমন। না, ওইটা না কইরা পুরো দেশটাই দখল কইরা ফেলবো। আর তারপরে সে বলে যে কিভাবে সে সাগির বাবার বিশ্বাস অর্জন করেছে। সে নিজের নামকে পরিবর্তন করে সরাসরি কনফারেন্সের মধ্যে চলে আসে আর সে সবার সামনে সেখানে একটা ছুরিকে গিলে ফেলে, যেটা দেখার পরেই সাগির বাবা ইমপ্রেস হয়ে যায় আর ধীরে ধীরে সে সাগির বাবার বিশ্বাসকে অর্জন করে ফেলে। তবে সেখানে শুধু একমাত্র কোমেই ছিল যে তার উপরে সন্দেহ করেছে। আর এই কারণে আমি তোমার বাবাকে মারার পরে প্রথমে কোমেকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। তাহলে তুমিই হলে আসল কালপ্রিট যে আমার বাবাকে হত্যা করেছো। হ্যাঁ, খুবই আনন্দের সাথে, আর আজকে আমি তোমাকেও খুবই মজা করে মারবো। তখন টোগি রেগে মেগে মোসোর দিকে নিজের স্পেয়ারকে ছুঁড়ে মারে, তবে মোসো সেটাকে ডজ করে টোগির দিকেই ফিরিয়ে দেয়। আর এটার কারণে টোগির মাথা থেকে হেলমেটটা পড়ে যায়। আর এটা দেখার পরেই মোসো বুঝতে পেরে যায় এটা সাগি না, এটা হইতাছে টোগি। আর তখন আমরা সেখানে শিশিমাকেও লুকিয়ে থাকতে দেখতে পাই, শিশিমাও এটা দেখে ফেলে। তখন টোগি একটা তলোয়ার বের করে মোসোর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখন মোসো শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করে। ভাই এইটা কেমন হইল? কিন্তু এই শ্যাডো পজিশনিং জুৎসু তো নারা ক্ল্যানের শ্যাডো পজিশনিং জুৎসু থেকে একেবারেই আলাদা। আর মোসো তখন আবারও বলতে শুরু করে হা হা হা, তোমাকে মারার পরে আমরা এই দেশকে কন্ট্রোল করবো। আর যখন মোসো তাকে মেরেই ফেলবে আর ঠিক তখনই সেখানে শিশিমা বের হয়ে আসে। লেডি টোগি, হার মাইনেন না, কি তুই এখনো বেঁচে আসোস? তো তোরও মরতে হবে। আর তখন মোসো ওর দিকে একটা ছুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু একটা কুনা এসে ওই ছুরিকেনটাকে থামিয়ে দেয়। আর সেখানে চলে এসে আমাদের লিভ ভিলেজের নিনজারা। নারুতো বলে যে সাগি অথবা টোগি আমি তোমাকে বাঁচাবো, চিন্তা কইরো না। তবে মোসো বলে যে আমার শ্যাডো পজিশনিং জুৎসু থেকে তুমি কাউকে বাঁচাইতে পারবা না। তবে এটা তো আসল শ্যাডো পজিশনিং ছিলই না। মোসো নারুতো বলে যে ওই মোসো, শ্যাডো পজিশনিং হইতাছে শিকামারুর জুৎসু, আর তুই শিকামারুর মতো জুৎসু কখনোই করতে পারতি না। তো নারুতো তখন সেখানে অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় যেগুলোর মধ্যে ট্রান্সফরমেশন জুৎসু ছিল। মোসো তখন সেগুলোর উপরে শুরিকেন মারতে শুরু করে, কিন্তু কয়টার উপরে মারবো। আর তারপরে ওরা চারজনেই মোসোর সামনে চলে আসে আর মোসোর সাথে সাথে কাকাশি সেন্সেকে চিনতে পেরে যায়। তো আপনি হইতাছেন হোগি, লিডার নোল্যান্ড নিনজাদের, তাই না? আর তখনই মোসো ভয় পেয়ে সেখানে সামানিং জুৎসুর ব্যবহার করে। আর মোসোর সামানিং জুৎসু দেখে টেনটেনও ভয় পেয়ে যায়, কারণ ওর সামানিং ছিল বিশাল বড় বড় ড্রাগন। আর নারুতো তো তার থেকে বেশি ভয় পেয়ে যায়, ভাই এগুলো কি, আমার বাঁচাও। আর যখন ওরা সবাই ভয় পেতে ব্যস্ত এই সুযোগে মোসো শিশিমাকে লাথি মেরে কাজ করে
করে দেয় আর টগির পেটের মধ্যে একটা ঘুষি দিয়ে টগিকে অজ্ঞান করে দেয়। আর তারপরে ওরা তিনজনে ওই ম্যানশনের ভিতরে ঢুকতে চায়, যেটার ভিতরে মোসো টগিকে নিয়ে ঢুকে পড়েছে। তবে ওদের সামনে তখন অনেকগুলো নিনজা চলে আসে, যাদের সাথে ওরা ফাইট করতে শুরু করে দেয়। শ্যাডো ক্লোন জুৎসু। আর নারুতো নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে এদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এদের সবাইকে হারানোর পরে নারুতো একা একাই আগে ভাগে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর সেখানে ঢুকার পরেই দরজা বন্ধ হয়ে যায়। আর নারুতো তখন একটা পেন্টিং এর ভিতর থেকে মোসোর শব্দ শুনতে পায়। আর আমরা দেখতে পাই যে মোসো আসলে ওই পেন্টিং এর ভিতরেই ছিল। ভাই আমি কি দেওয়ালের ভিতরে আমু নাকি? কিন্তু কেমনে? আর তখন মোসো নারুতোর সামনে একটা নৌকা পাঠায়। ভাই নৌকা দিয়ে দেওয়ালের ভিতরে যাইবো নারুতো প্রথমে উঠতে চায় না যে এটা হতে পারে জ্ঞানজুৎসু, কিন্তু মোসো বলে যে ভয় পাইতাছো নাকি পিচ্ছি? আর এটা শোনার পরে তো নারুতোর ইগোর মধ্যে লেগে যায়। এই জন্য নারুতো নৌকার মধ্যে উঠে পড়ে। ভিতরে যাওয়ার পরে নারুতো সেখানে ছোট ছোট তিনটা বাচ্চাকে দেখতে পায়, যেগুলো হইতাছে শিশিমা, সাগি এবং টগি। কিন্তু তখনই নারুতোর নৌকার নিচ থেকে বুড়ায় হাসতে শুরু করে, আর যখন শিশিমা সেখানে আসে দেখতে পায় যে পেন্টিং এর ভিতরে নারুতো ঢুকছে সেখানে আসলে ছিদ্র, আর সেটার বিপরীত পাশেই একটা গর্ত, যেটার ভিতর দিয়ে অনেক বেশি পরিমাণে পানি বইয়া যাইতাছে। আর এই গাদা ওই পানির মধ্যে পড়ে যায়, স্রোতকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে আর একটা নদীতে এনে ফেলে দেয়। যেখানে শিশিমা দেখতে পায় যে নারুতো বোবার মতো দাঁড়ায় রইছে। আর তখনই মোসো নারুতোর পা ধরে পানির নিচে নিয়ে যেতে শুরু করে। নারুতো তো এখনো জ্ঞানজুৎসুর ভিতরেই ছিল, তবে শিশিমার ডাকাডাকির কারণে নারুতো জ্ঞানজুৎসু থেকে বের হয়ে আসে। আর তখনই মোসো নারুতোকে টেনে পানির ভিতরে নিয়ে চলে যায়। তবে নারুতো জাউরা পোলাপাইনের মতো মোসোর শরীরের মধ্যে কুনাই দিয়ে গুতা দিয়ে দেয়। আর কুনাইয়ের গুতা খাওয়ার পরে মোসো সেখান থেকে পালাতে শুরু করে। তারপরে নারুতো ওই পানি থেকে বের হয়ে আসে। আর শিশিমা বলে যে আমাদের তাড়াতাড়ি করে লেডি টগিকে খুঁজে বের করতে হবে। আর তখন ওরা দেখতে পায় যে মোসো একটা নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, আর সেখানে টগিও আছে। শিশিমা আমাকে ক্ষমা করে দিও, আমি এতদিন এই সব কিছু তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আর মোসো তখন নিজের কস্টিউম খুলে আসল রূপে চলে আসে, যেটা হইতাছে তার আসল রূপ। আর তার নাম হইতাছে হোগি। আমরা হইতাছি ওয়ান্ডারিং ল্যান্ডা, আমরা হইতাছি ওয়ান্ডারিং নিনজা। আর আমাদেরকে এই দেশটাকে কন্ট্রোল করতেই হবে। আর তারপরে সে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু করে। আর নারুতো শিশিমাকে নিয়ে সেটাকে কোনোভাবে ডচ করে ফেলে। আর তখনই হোগি নারুতোর দিকে দুইটা শুরিকেন মারে। আর শিশিমা সামনে এসে সেগুলোকে নিজের পিঠের মধ্যে নিয়ে নেয়, যে কারণে শিশিমা আরো বেশি আহত হয়ে যায়। শিশিমা তারপরে শিশিমা নিজের জীবনের শেষ শব্দগুলো বলতে শুরু করে যে তুমি লেডি টগিকে যেভাবেই হোক বাঁচাইও, আমি প্রমিস করতেছি যে আমি তোমাদেরকে বাঁচাবো। ও নারুতো থ্যাংক ইউ, গুড বাই। আর এরপরেই শিশিমা মারা যায়। শিশিমা না। নারুতো এইবার রেগে মেগে ফায়ার। আর তখনই হোগি নারুতোর দিকে আবারও ওয়াটার ওয়েভ জুৎসু করে, যে কারণে সুনামির মতো পানি নারুতোর দিকে আসতে শুরু করে দেয়। আর তুমি চিন্তা করতাছো যে বাকিরা কই, কাকাশি কই? ওরা আসলে এখনো অন্য নিনজাদের সাথে ফাইট করতেছে, টেন টেন টান টান করে এক এক নিনজাকে পিটাইতাছে। আর নেজিও নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করে ফাইট করতেছে। আর কাকাশি তো লড়াই করার সময় নিজের ট্রিকের ব্যবহার করেই। আর সেখানে থাকা সকল নিনজাকে হারানোর পরে যখন ওরা তিনজনে ভিতরে আসে, ওরাও সেখানে ঘরের মাঝখানে থাকা বড় গর্তটাকে দেখতে পায়। আর অন্যদিকে হোগি টগির গলার মধ্যে তলোয়ার ধরে, ঠিক আছে এখন তোমার পালা, তোমাকেও ইল্লাল্লাহ হইতে হইব। আর আমরা পানির নিচে নারুতোকে ধীরে ধীরে ডুবে যেতে দেখতে পাই। আর তখনই নারুতোর সামনে সাগির ভূত চলে আসে, যে নারুতোকে বলে যে ওর বোনকে বাঁচাইতে। আর যখন হোগি টগিকে মেরেই ফেলবে তখনই পানি একেবারে কাঁপতে শুরু করে দেয়। পানির নিচে থেকে নারুতো বের হয়ে আসে আর হোগির চেহারার মধ্যে একটা ঘুষি মারে। নারুতো তুমি বিশ্বাস করবে না, আমার মনে হইতাছে যে এইমাত্র আমার তোমার ভাইয়ের সাথে দেখা হইছে। নারুতো বলে যে আমার তোমার ভাইয়ের সাথে কথা হইছে, সে বলেছে তোমার প্রতিশোধ নিয়ে নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই, তোমাকে এই দেশের খেয়াল রাখতে হইব, তুমিই হইতাছো এই দেশের ভবিষ্যৎ। তারপরে নারুতো হোগির সামনে চলে আসে, হোগি এইবার তুই শেষ, তোর কি মনে হয় তুই এত সহজে এই দেশকে কন্ট্রোল করতে পারবি? তখন নারুতো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর তখন নারুতোর দেখা দেখি হোগিও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। হোগি সেখানে নারুতোর থেকেও বেশি ক্লোন বানিয়ে ফেলে। তারপরে ওদের দুজনের শ্যাডো ক্লোনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর এইখানে আমরা দেখতে পাই যে নারুতোর গুলো তো আসল ক্লোন ছিল, তবে হোগির গুলো ছিল ইলিউশন, মানে হোগি নারুতোর মতো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু বানাইতে পারে নাই। আর তখনই আসল হোগি পানির নিচে থেকে বের হয়ে এসে নারুতোর উপরে হঠাৎ করে আক্রমণ করে দেয়। নারুতো এত তাড়াতাড়ি হার মেনে নিও না। তুমি কি গাদা নাকি? এইভাবে আবার কে লড়াই করে? আমি মনে করছিলাম আমার তোর সাথে লড়াই কইরা অনেক ভালো লাগবো। আর এটা বলার পরেই হোগি নিজের ক্লোনিং জুৎসুকে ডিএক্টিভেট করে
করে সামনে চলে আসে। আর এইটাই হইতাছে হগির জীবনের সবচেয়ে বড় ভুল। আর তখন নারুতোর শ্যাডো ক্লোন একটার পর একটা হগির উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আর এখন যেহেতু নারুতো বুঝে ফেলেছে এটাই হইতাছে আসল হগি, এই জন্য হগি আর বেশি অ্যাটাককে ডজ করতে পারে না। নারুতো তোকে লাথি মারতে মারতে আকাশের উপরে নিয়ে যায়, যেটা হইতাছে নারুতোর আইকনিক উজুমাকি ব্রাঞ্চ। তারপরে হগি আকাশের উপর থেকে নিচে পানির মধ্যে পড়ে। আর এদিকে টোগি এসে শিশিমার লাশ নিয়ে কান্না করতে শুরু করে দেয়, শিশিমা আমাকে একা রেখে যেতে পারবা না। আর নারুতো এই সুযোগে হগিকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। আর তখন আমরা দেখতে পাই যে শিশিমাও জেগে ওঠে। শিশিমা জীবিত আছে ভাই, ওই শুধু অজ্ঞান হয়ে গেছিল আর কি। আর এখন তো শিশিমার বাল্লে বাল্লে রাজকুমারীর সাথে বিয়ে হইবে একেবারে ফাইনাল। যাই হোক, এখন যেহেতু ওদের মিশন শেষ হয়ে গেছে, ওদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। কিন্তু নারুতোর মন খারাপ যে আমাদেরকে কোনো বোনাস দেওয়া হইতো না, কারণ আমাদেরকে যে মিশন দিয়েছিল মোসো সেই হইতাছে আসল খারাপ মানুষ। আর এখন সময় হইতাছে টোগির বাকি সকল নিনজাদেরকে শাস্তি দেওয়ার। আর টোগি তখন সেজে গুজে বের হয়ে আসে, যেটা দেখার পরে তো কাকাশি ক্রাশ হয়ে যায়। ওরে ভাই, তবে টোগির সেটিং তো হইতাছে শিশিমা। যাই হোক, এখানে টোগি প্রতিজ্ঞা নেয় যে ওই নিজের সততার সাথে এই দেশের মধ্যে রাজত্ব করবে। আর সেখানে থাকা বাকিরা সবাই এটাকে মেনে নেয়। আর তারপরে আমাদের লিভ ভিলেজের নিনজারা সেখান থেকে ফিরে যায়। আর এইখানেই টেনটেন নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো কি আসলেই সাগির ভূতকে দেখেছে নাকি। তবে নারুতো বলে যে না না, আমি ভূত মুত কিছু দেখি নাই, আমি তো স্বপ্নে সাগিকে দেখছি। আর তখন নেজি বলতে শুরু করে নারুতো তোমার কি মনে আছে যখন আমরা প্রথমবার ওই কার্স ওয়ারিয়ারের সাথে ফাইট করেছিলাম? হ্যাঁ আমাদের মনে আছে, ওই আর্মারটা ভিতর থেকে একেবারে খালি ছিল। আর তখন নেজি বলে যে আমি নিজের ব্যাকুগানের মাধ্যমে কিছু তো একটা দেখেছি, কিন্তু সেটা মানুষ ছিল না। তার মানে হইতাছে যে সেটা আসলে একটা ভূত ছিল। আর এইটা শোনার পরে তো নারুতোর ভয়ে মাথা খারাপ হয়ে যায়। তোমরা এতক্ষণে আমারে বলতাছো যে আমি একটা আসল ভূতের সাথে ফাইট করছি? ভাই আমি তো বিশ্বাস করতে পারতাছি না, আমি কি ভূত হয়ে গেলাম নাকি? কাকাশি বলে যে নারুতো শান্ত হ, কিছুই হয় নাই, তুই এখনো ঠিকঠাক আছস। ভাই আমারে কেউ কও যে এটা কোনো ভূত ছিল না। যাই হোক, এর সাথেই আমাদের এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়। এই পার্টটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে তো লাইক করতেই হবে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।